হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু পিকপ্যাক। পিকপ্যাকের আজকের গল্পে সমাজ বাস্তবতার চিত্র তুলে ধরা দারুণ একটা সিনেমার গল্প বলবো। সিনেমার নাম ত্রিভুজ। গল্পের শুরুতে মিথিলা নামে একজনকে দেখতে পাই। রাতের বেলায় গাড়ি ড্রাইভ করে কোথায় যেন যাচ্ছিল, হঠাৎ করে তার সামনে একটা ফুল বিক্রেতা চলে আসে এবং অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তারপরের দৃশ্যে রিমি নামে একজন উকিলকে দেখতে পাই, যিনি ওই যে অ্যাক্সিডেন্ট হলো মিথিলাকে এসেছে থানা থেকে ছাড়িয়ে নিতে, কিন্তু পুলিশ অফিসার বলে না ম্যাডাম, এত সহজে জিনিসটা ছাড়ানো যাবে না, আপনি দেখেন কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায় কিনা। তারা চেষ্টা করতে থাকে। তারপর গল্প একটু ফ্ল্যাশব্যাকে আসে। কে এই রিমি? অনেক ধনী পরিবারের একজন পুত্রবধূ, কিন্তু তাকে দেখে মনে হয় সে পারিবারিক জীবনে খুব অশান্তিতে আছে। তার হাজবেন্ড তন্ময়কে বারবার কল দিতে থাকে, কিন্তু সে ফোন রিসিভ করে না। খুব একাকিত্বে সময় কাটে তার। তারপর আরো একটি নতুন দম্পতির সাথে আমাদের পরিচয় করিয়ে দেওয়া হয়, আসাদ এবং রিমি। বেচারা নিম্ন মধ্যবিত্ত পরিবারের আসাদ বাজার করতে এসে যখন রুই মাছের দাম জিজ্ঞেস করে, দাম শুনে বউকে একটা কল দেয় যে বউ, এই মাছের পরিবর্তে ছোটখাটো কোনো রুই মাছ টাছ কিনলে হয় না? এই লোকটারে দেখে ভাই সিরিয়াসলি আমার নিজের কথা মনে পড়ে গেছে। আর তার উপরে বর্তমান যে বাজার দর, আমার বিশ্বাস আপনার সাথেও হয়তো মিলে যেতে পারে। হাওয়েভার বউ তো একটা ঝাড়ি মারে, হ্যাঁ ছোট মাছ নিয়ে আসো, তারপর তুমি বসে কোটাকাটা করো। বউয়ের ঝাড়ি খেয়ে বেচারা বলে না না আচ্ছা ঠিক আছে, আমি বড় মাছই আনতেছি, ঠিক আছে। তাদের মধ্যে খুব দুষ্টু মিষ্টি একটা সম্পর্ক ছিল আর কি, ভালো আন্ডারস্ট্যান্ডিং। অ্যান্ড নাও কামস দ্য থার্ড ফ্যামিলি, মানিক এবং চম্পা। চম্পা সম্প্রতি গর্ভধারণ করেছে। তার হাজব্যান্ড একজন রিক্সা চালক, গরিব মানুষ, ঠিকমতো খাবার খেতে পায় না। তাই ডাক্তার দেখাতে গেলে ডাক্তার তাকে বকা দেয়, বলে ঠিকমতো খান না কেন, আপনার হাজব্যান্ডকে অবশ্যই বলবেন আপনার যত্ন নিতে, এখন পুষ্টিকর খাবার খেতে হবে, বেশি বেশি খেতে হবে। কই আপনার হাজব্যান্ডকে ফোন দেন, আমার সামনেই ফোন দেন, দেখি আমি তাকে বলে দিচ্ছি যেন আপনার যত্ন নেয়। চম্পা প্রথমে দিতে চায় না, কিন্তু পরবর্তীতে আর কি ডাক্তারের জোরাজোরিতে সে ফোন কল দেয়। ডাক্তার যখন জানায় যে তাদের বাচ্চা হবে, তার ওয়াইফ প্রেগনেন্ট, মানিক তো খুবই খুশি হয়, গরিবের ঘরে চাঁদের আলো। এবং ডাক্তার তাকে যখন বলে যে যত্ন নিতে হবে বা এইগুলো বলে, সে তখন বলে জি আপা, ঠিক আছে আপা, আমি যেভাবে পারি চেষ্টা করবো আপা। মিথিলার যে হাজবেন্ড তন্ময়, সে তার সকল ব্যস্ততা ফেলে অবশেষে তার ওয়াইফকে ছাড়ানোর জন্য থানায় যায়। গল্প আবারও ফ্ল্যাশব্যাকে যায়। ওই যে আসাদ বাজার করলো, তারপর বাজার থেকে বড় একটা ব্যাগ হওয়াতে রিক্সা নেয়, মানিকের রিক্সা, বাসায় আসার জন্য আর কি। বাড়ি যাওয়ার পথে তার দুধ কেনার কথা মনে পড়ে, এবং যখন সে রিক্সায় তার ব্যাগটা রেখে দোকানে যায়, মানিকের ওই ব্যাগের দিকে তাকিয়ে খুব লোভ হয়। সে তো গরিব মানুষ, এই ভালো খাবার দাবার কিনতে পারে না। ওদিকে তার ওয়াইফ প্রেগনেন্ট, ডাক্তার বলেছে ভালো ভালো মাছ মাংস খাওয়াইতে, তার তো দিনই চলে না, এসব খাওয়াবে কেমনে? এমনিতে সে ভালো ছিল, কিন্তু আসলে এই অভাবে তার স্বভাব নষ্ট হয়ে যায়। সে আসাদকে রেখেই ওই বাজারের ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে রিক্সায়, কিন্তু আসাদ পেছন থেকে ডাক দেয়, চিল্লাপাল্লা করে, এবং লোকজন এসে মানিককে ধরে ফেলে। আচ্ছা মতো তাকে গণপিটুনি দিচ্ছিল, তখন আবার আসাদ এসে তাকে ছাড়িয়ে দেয় যে আচ্ছা ঠিক আছে আপনি যান। মানিকও তো কান্নাকাটি করতে থাকে যে স্যার আমি আসলে চোর না স্যার, আমি অভাবে পড়ে এই কাজটা করছি স্যার, আমার মাফ করে দেন। ব্যাগটা রেখে তাকে ছেড়ে দেয়। মানে তার কথা ভেবে মায়া হয়, আসলে লোকটা অভাবে পড়ে ওয়াইফের যত্ন নেওয়ার জন্য চুরি করতে গিয়ে খাইলেও ধরা। আসাদ তারপর তার বাজারের ব্যাগ নিয়ে বাসায় এসে যখন ওয়াইফের সাথে গল্প করে, তখন জানা যায় তারাও আসলে নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ। তার ওয়াইফ খুব অসুস্থ, তারাও অনেকদিন ধরে টাকা পয়সা জমাচ্ছিল, একটা ডিপিএস খোলা ছিল। ওই ডিপিএস যখন ম্যাচিউর হয়ে যায়, সেই টাকাটা আসাদ তুলেছে। তাই সেইখান থেকে একদিন ভালো মন্দ খাওয়ার জন্য ওয়াইফের কাছ থেকে এভাবে কি কি খাবে তাই লিস্ট করে বাজার করে নিয়ে আসছে আর কি। এই বেচারাও খুব কষ্টে ছিল, তার ওয়াইফের চিকিৎসা করতে অনেকগুলো টাকার প্রয়োজন, এদিকে মধ্যবিত্ত সংসার। তবে তার মধ্যেও তারা খুব হ্যাপি ছিল। তার ওয়াইফ তাকে বলে আজকে সন্ধ্যায় কিন্তু আমরা বাইরে যাবো ফুচকা খেতে, দে বোথ আর ভেরি হ্যাপি। আর মানিক এদিকে গণপিটুনি খেয়ে সেদিন আর রিক্সা না চালিয়ে বাসায় চলে আসে। তার এই আহত অবস্থা দেখে চম্পা তো খুব খারাপ লাগে। সে জিজ্ঞেস করলে মানিক তাকে সব ঘটনা খুলে বলে যে তার ওয়াইফকে ভালোবেসে তাকে একটু ভালো খাবার খাওয়ানোর জন্য জীবনের প্রথমে এসে চুরি করেছে। তার ওয়াইফ তো খুব রাগ করে আর বলে যেগুলো কোনো প্রয়োজন নাই, তুমি আমাকে যা এনে খাও আমি তাই খাবো, তুমি কখনোই চুরি করো না, এসব উল্টোপাল্টা কাজ আর কখনো করতে যেও না, আমরা ভালো আছি তো। তারপর সে মানিককে তার কোলের উপরে শোয়ায়, মাথায় হাত বুলিয়ে গান শুনিয়ে ঘুম পাড়িয়ে দেয়। কি মধুর বন্ডিং না? অন্যদিকে মিথিলা আছে তার জীবনে খুব অশান্তিতে। মোস্ট অফ দ্য টাইম তার হাজবেন্ড তাকে সময় দেয় না, একা একা শুয়ে বসে দিন কাটে। এমনই একদিন ঘুমাচ্ছিল, হঠাৎ তার ঘুম ভেঙে যায় একটা দুঃস্বপ্নে, একটা বাচ্চার চিৎকার চেঁচামেচিতে। ঘুম থেকে দ্রুত উঠে গিয়ে সে অয়ন অয়ন করে ডাকতে ডাকতে সারা বাসায় খোঁজে, কোথাও তার ছেলেকে পায় না। তারপর কান্না করতে থাকে। মানে বোঝা যায় তাদের হয়তো অয়ন নামে কোনো একটা ছেলে ছিল, ছেলেটা মারা গিয়েছে বা কিছু একটা হয়েছে। তখন সে রিমি নামক ওই উকিলকে ফোন দেয় এবং বলে যে আপু আমি আর পারতেছি না, আমাদের ডিভোর্সটা আপনি করায় দেন। ব্যাগট্যাগ গুছায় ওই রাতেই সে তন্ময়ের বাসা থেকে বের হয়ে যাচ্ছিল। তো এই মানসিক অবস্থা খারাপ ছিল, এই অবস্থায় ওই যে ড্রাইভ করে যাচ্ছিল রাতের বেলায়, এই সময়ই মূলত ওই অ্যাক্সিডেন্টটা হয়েছিল যেটা গল্পের শুরুতে দেখানো হয়েছিল। ঠিক যেখানে অ্যাক্সিডেন্টটা হয় ওইখানকারই একটা পাশের চাইনিজ রেস্টুরেন্টে আসাদ এবং তার স্ত্রী মলি চাইনিজ খেয়ে বের হচ্ছিল। তারা বের হয়ে বাসায় যাওয়ার জন্য একটা রিক্সা ডাকে, এবং আনফর্চুনেটলি ওই রিক্সাটা আবারও থাকে মানিকের, মানে মানিকের সাথে তাদের আবারও দেখা হয়ে যায়। আসাদ তখন বলে ও তুমি, আচ্ছা ঠিক আছে যাও, মানে ওর রিক্সায় উঠতে চায় না। পাশ থেকে মলি বলে কি তুমি চেনো নাকি রিক্সাওয়ালাকে? আসাদ বলে হ্যাঁ, সকালে ওনার সঙ্গেই ওই ঝামেলাটা হয়েছিল আর কি। মলি তো খুব রেগে যায়,
সে বলে, হ্যাঁ তা তো মিনমিন করার কি আছে, তুমি সেই চোর না, চুরি করে খাও, রিক্সা চালা খাইতে পারো না। হ্যাঁ, এরকম মানে উল্টাপাল্টা নানান কথাবার্তা বলে তাকে অপমান করতে থাকে। আর দূরে আবার মানিকের ওয়াইফ চম্পা ফুল বিক্রি করছিল রাস্তার অন্য পাশে। তার হাজবেন্ডের সঙ্গে এরকম একটা মহিলা উচ্চবাক্য করতেছে, চিল্লাপাল্লা করতেছে। এটা দেখে চম্পা যখন মানিকের কাছে আসতে চাচ্ছিল, হঠাৎ করে রাস্তা পার হতে গিয়েছে। আর ঠিক ওই সময় হঠাৎ রাস্তায় চলে আসার কারণে মিথিলার গাড়ি তাকে আঘাত করে। মূলত হাজবেন্ডের খারাপ অবস্থা দেখে চম্পারও হুঁশ ছিল না, আর এদিকে হুট করে গাড়ির সামনে এসে একজন পড়লে তো সবসময় আসলে কন্ট্রোল করা যায় না। তো মিথিলার তো এমনি মানসিক কন্ট্রোল ছিল না, অবস্থা ভালো ছিল না, তার উপরে আবার হঠাৎ করে সামনে এসে পড়াতে মোটামুটি অ্যাক্সিডেন্টটা হয়ে যায় জাস্ট আসাদ এবং মলি দম্পতির চোখের সামনেই। মানিক তো দৌড়ে তার ওয়াইফের কাছে যায়, তার ওয়াইফের তো পেটে বাচ্চা ছিল, জায়গাতেই একেবারে তারা দুজনেই শেষ হয়ে যায়। আসাদ দৌড়ে তাকে সাহায্য করতে গেলে মলি তার হাত ধরে বলে যে না না, ওদিক যেও না, আর একটা ঝামেলায় পড়বা, থাক কোনো ঝামেলা যাওয়ার দরকার নেই, চলো আমরা বাসায় চলে যাই। আর মানিকের চিৎকারে আশেপাশে আরো দু একজন লোক চলে আসে, তাকে ধরাধরি করে হাসপাতালে নিয়ে যায়, বাট শি ওয়াজ ডেড। ওইখান থেকে মিথিলাকে থানায় ধরে আনা হয়। তন্ময় থানায় আসলে দেখা যায় ওই যে উকিল, সে ছিল মূলত তন্ময়ের বান্ধবী রিমি। রিমি তাকে জানায়, তোর আর কি করার, তোকে তো অলরেডি তালাক দেওয়ার জন্য আমাকে ফোন দিছিল, আজকে তোদের কোনো স্পেশাল দিন ছিল। মিথিলা তো খুব রেগে আছে তোর উপরে। তারপর মিথিলার কাছে যাওয়ার পর মিথিলা তাকে বলে, কি ব্যাপার, তুমি না চিটাগং ছিলে, এত তাড়াতাড়ি কিভাবে ঢাকায় আসলে? তার মানে তন্ময় তাকে আসলে মিথ্যা কথা বলতো, তাকে এড়িয়ে চলতো। রিমি তাকে ডেকে বলে, শোন, গরিব মানুষ তো, কিছু টাকা পয়সা দিয়ে যদি ম্যানেজ করা যায়, উনি যদি কেস উঠায় নেয় তাহলে বেঁচে গেল, আর না হলে কিন্তু মিথিলার যাবজ্জীবন। তন্ময় বলে, যদি মেনে না নেয়, বলে কোনো প্রত্যক্ষদর্শী যদি সাক্ষী দেয় যে না আসলে মিথিলার দোষ ছিল না, ওই মেয়েটার দোষ ছিল, সে হঠাৎ করে সামনে এসে চলে আসছে, তাহলে আমাদের একটা চান্স থাকতে পারে। তারপর তারা থানা থেকে বের হয়ে মানিক যখন হাঁটতে হাঁটতে বাসায় যাচ্ছিল, তাকে রাস্তায় আটকায়। প্রথমে রিমি তাকে টাকা অফার করার চেষ্টা করে, কিন্তু সে শুনতে চায় না। গাড়ি থেকে তন্ময় নেমে তাকে বোঝানোর চেষ্টা করে এবং বলে যে ভাই, টাকা পয়সার আমার কোনো অভাব নাই, আপনার যা লাগে নেন, নিয়ে ঝামেলাটা মিটাই দেন ভাই। মানিক তখন পাশে থু ফেলে বলে, এই থুটা আপনার গায়ে মারা উচিত ছিল, আপনার কি মানুষ? আপনি তো শুধু আমার বউকে মারেন নাই, আমার বউয়ের পেটে একটা সন্তান ছিল, অনাগত সন্তানটাকেও মারছেন, আর দুইজন মানুষকে মারার বদলে আপনি এখন টাকা অফার করতে যাচ্ছেন। আপনি নিজের ওয়াইফকে বাঁচানোর জন্য টাকা অফার করছেন, এদিকে আমার ওয়াইফকে আপনি মেরে ফেলছেন, আপনার কি মানুষ? এই বলে সে চলে যায়। ফ্ল্যাশব্যাকে আবারও তন্ময় এবং মিথিলার সম্পর্ক দেখানো হয়। একদিন তন্ময় যখন রেডি হয়, মিথিলা তাকে অফার করে যে আজকে চলো আমরা একসাথে লাঞ্চ করি, প্লিজ, অনেকদিন আমরা বাইরে যাই না। কিন্তু তন্ময় রাজি হয় না, সে বলে আমার অনেক জরুরি মিটিং আছে, যেতে হবে, এটা সেটা। মিথিলা তখন অভিযোগ করে যে তুমি তো আমাকে একটু সময় দাও না, একটু সময় চাইলেই তোমার যত সব ব্যস্ততা, আজকে সব ব্যস্ততা বাদ। আর তন্ময় তাকে নানান এক্সকিউজ দিতে থাকে যে না, সে কোনোভাবে সময় দেবে না, সে যাবে না। তো এই নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। তারপর বড় একটা ঝগড়া পর্যায়ে চলে যায় এবং রাগারাগি করে তন্ময় তার অফিসে চলে যায়। মানে তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং মোটেই ছিল না, দুইজনই চরম লেভেলের ব্যস্ত ছিল। এই ছিল তাদের সম্পর্কের অবস্থা। এদিকে অ্যাক্সিডেন্টের ওইখান থেকে আসাদকে জোর করে ধরে বাড়ি আনাতে আসাদের মনটা খুব খারাপ ছিল। ওই যে কষ্টের টাকায় মাছ কিনে আনলো, সেই মাছ যখন তাকে খেতে দেয়, সে দেখে যেন মাছের ঝোলের বদলে সেখানে আছে রক্ত। সে ভাত ফেলে রেখে উঠে চলে যায়, খাবার খেতে পারে না। মানে তার মধ্যে অপরাধবোধ কাজ করছিল, যেরকম সামনে একটা অন্যায় হলো, একটা মেয়েকে আমি হেল্প না করে চলে আসলাম। মলি আসলে তাকে বাঁচিয়ে নিয়েছিল যে তাদের এমনিতেই ঝামেলার মধ্যে যাচ্ছে, টাকা পয়সার অভাব, এর মধ্যে জড়াইলে না জানি আবার কি সমস্যা হয়, তার থেকে ভাই আমরা সরে আসি। বেচারা মানিক তার বউকে হারিয়ে তো পাগল প্রায় অবস্থা। রেল স্টেশনে বসে তাদের বিয়ের প্রথম দিনের কথা সে কল্পনা করছিল। বাসর ঘরে তার বউকে দেওয়ার মতো কোনো টাকা পয়সা বা উপহার কিছুই ছিল না, তবে সে প্রতিজ্ঞা করেছিল তার ওয়াইফকে সে সারা জীবন ভালোবাসবে, খুব ভালো রাখবে। তার স্ত্রীও তার এই অবস্থাকে খুব ভালোভাবেই বরণ করেছিল। অনেক ভালোবাসার একটা সংসার হবার কথা ছিল এবং সেটা হচ্ছিল, যেমনটা দেখলেন। কিন্তু হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট তাদের জীবনটা কতটা বদলে দিল। এজন্যই আসলে মানুষ বলে যে একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। আপনারা যারা রাস্তাঘাটে থাকেন অবশ্যই খুব সাবধানে থাকবেন। সবার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া রাখবেন। যাই হোক, গল্পে আগাই। তো মানিক তো রাজি হলো না। ঘটনা স্পটের ওইখানে সে খেয়াল করে দেখে যে একটা রেস্টুরেন্ট ছিল, ওই রেস্টুরেন্টের সিসি ক্যামেরা অ্যানালিসিস করে ওই মলি এবং আসাদ দম্পতিকে সে খুঁজে পায়। তারপর তাদের সন্ধান বের করে তারা আসাদ পরিবারের কাছে পৌঁছায়। মিথিলার পক্ষে সাক্ষী দেয়, তাহলে তো তার ওই কেসটা উইথড্র হয়ে যাবে, জেল খাটতে হবে না আর কি। এদিকে আসাদ একদিন যখন ফজরের নামাজ পড়ছিল, মলি তাকে এসে বলে, কি ব্যাপার, কোন সঞ্চয়পত্র টাকা ম্যাচিউর হয়েছে, তুমি যে এতগুলো টাকা ধার নিছো কিভাবে শোধ করবা? এই টাকার টেনশনে তো আমি এমনি মরে যাবো, কি চিকিৎসা করাবা আমাকে, কিভাবে শোধ করবা, চুরি করবা, ডাকাতি করবা? আসাদ বলে, দেখো মালি, তুমি অসুস্থ, তোমাকে সুস্থ করা আমার এখন মূল দায়িত্ব। আমি টাকা ধার করছি, যেভাবে পারি আমি শোধ করবো, এটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। তো তাদের এই কথার মধ্যেই কলিং বেল দেয়। এত সকালে কে আসছে, দরজা খুলে দেখা যায় তন্ময় আর রিমি হাজির। তন্ময় ঘরে এসে তারপর আসাদকে বোঝানোর চেষ্টা করে যে দেখেন এই অবস্থা, আপনি যদি একটু সাক্ষ্য দিয়ে দেন তাহলে আমার ওয়াইফ মুক্তি পায়। আসাদ তো একবারেই না বলে দেয় যে না, কোনোভাবেই না, একটা গরিব মানুষ দেখে আপনি এইভাবে তাকে এরকম করবেন, আপনার ওয়াইফই তো ওকে মেরে দিছে,
দিছে, আমার চোখের সামনে মারছে, অসতর্কভাবে মেরে দিছে, আমি এই মিথ্যা সাক্ষী কোনোভাবেই দিতে পারবো না। আসাদ তাকে খুব বোঝানোর চেষ্টা করে, বলে যে আপনি যা চান তাই দেবো, যত টাকা লাগে সব টাকা আমি দিব, আপনার এই মধ্যবিত্ত পরিবারে থাকতে হবে না। কিন্তু আসাদ ভাই নৈতিক মানুষ, সে কোনোভাবেই রাজি হয় না। ইভেন তন্ময় যখন তার বাসা থেকে বের হয়ে যায় তখন তাকে একবার বলে, আপনি এই ফ্ল্যাটে থাকেন, ভাড়ার ফ্ল্যাট না, বনানীতে আমার অনেকগুলো ফ্ল্যাট আছে, আপনার নামে একটা ফ্ল্যাট আজীবনের জন্য লিখে দিব, সাথে আরো 5 কোটি টাকা অফার করে, ভেবে দেখবেন। এই বলে সে চলে আসে। মানিক বেচারা তো পাগলের মতো হয়ে গিয়েছে, একেবারে খায় না দায় না। একদিন হঠাৎ হোটেলে খেতে খেতে তার স্মৃতিচারণ হয়। বিয়ের পর যখন তাদের সংসারে খুব অভাব ছিল, হঠাৎ চম্পাই একদিন তাকে অফার করে যে আমি আজকে থেকে ফুল বিক্রি করতে যাব, তারপর আমরা দুইজন মিলে যে সামান্য টাকা ইনকাম করব সেখান থেকে আমরা টাকা জমাবো। শুধু খেয়ে পরে বেঁচে থাকলে তো হবে না, তাই না? আমাদের বাচ্চা কাচ্চা হবে, তার স্কুলের খরচ, বড় হওয়ার খরচ, কত টাকা পয়সা লাগবে না বলো? আমি দিনের বেলায় ফুল বিক্রি করব, তুমি রিক্সা চালাবে, দুইজনে মিলে অল্প অল্প করে টাকা জমাবো। এইসব ভাবতে ছিল, হঠাৎ করে তার পায়ের কাছে একটা কুকুরের বাচ্চা এসে খাবার চায়, সে ওটাকে লাথি দিয়ে দূরে সরায় দেয়। তারপর তার কল্পনায় সে দেখতে পায় চম্পা তাকে এসে বলছে যে ওইটাকে মারছো কেন, ওটা নিষ্পাপ না, ওরও তো ক্ষুধা লাগে তাই না, ও তো একটা বাচ্চা, তুমি ওকে খেতে দাও। তারপর মানিক ওই কুকুরের বাচ্চাকে কোলে করে খাইয়ে দেয়। সে তার ভুল বুঝতে পারে এবং সে অ্যানিমেল লাভার হয়ে যায়। তো তাদের রিফিউজালের পর তন্ময় আর রিমি নিচে আসার পর তন্ময়ের মনে পড়ে তার ফোনটা সে ফেলে এসেছে। তো ফোনটা আনতে যখন আবার উপরে ওঠে তখন শুনতে পায় আসাদ এবং মলি একে অপরের সাথে ঝগড়া করছে এটা নিয়ে, যে মলি বলতেছে তুমি এরকম একটা সুযোগ ছেড়ে দিলা, যে মরে গেছে তার জন্য সততা দিয়ে কি করবা, আমাদের টাকা দরকার, জীবনে ব্যস্ত গেলে প্রতি পদক্ষেপে টাকা দরকার, তুমি অফারটা নাও, আমরা তো এমনি অনেক অভাবে আছি, এখন ঋণের মধ্যে আছি। আসাদ বলে না, আমি চাই আমার সন্তান আমাকে নিয়ে গর্ব করুক, তোমার পেটে বাচ্চা, আমি চাই না এরকম অসৎ উপায়ে টাকা ইনকাম করে সেই টাকা দিয়ে আমার সন্তান এই পৃথিবীতে আসুক, কোনোভাবে আমি এটাকে অ্যাকসেপ্ট করতে পারবো না। দূরে দাঁড়িয়ে তন্ময় সবগুলো কথা শোনে। তন্ময় যখন থানায় মিথিলার সাথে দেখা করতে যায়, মিথিলাকে জিজ্ঞেস করে খেয়েছে কিনা, মিথিলা বলে না, না খেলে কি করবা। তন্ময় বলে কি করবো, আমরা একসাথে খাবো। মিথিলা বলে এমনটাই তো হওয়ার কথা ছিল, তুমি সবকিছু নষ্ট করে দিলে, এখন তোমার আমাকে দেখতে আসার কত সময়, দৌড়াদৌড়ি করার কত সময়, অথচ দাম্পত্য জীবনে যদি তুমি একটু সময় দিতা, বাচ্চাকে একটু সময় দিতা, তাহলে হয়তো আমাদের আজকে এই জীবন হতো না। ঘটনা আবারও ফ্ল্যাশব্যাকে যায়, তাদের যে ছোট্ট একটা বাচ্চা ছিল অয়ন, তাকে আসলে একজন বুয়া দেখাশোনা করতো। মিথিলা তন্ময় দুজনেই চাকরিজীবী ছিল, তারা সকালবেলায় বের হয়ে যেত আর ওই সন্ধ্যায় আসতো, যত যা কিছু করার, খাওয়ানো দাওয়ানো খেলাধুলা করা সবই বুয়াই করতো। তো এই বাসার মহিলাকে সে টাকা দিয়ে যেত আর বলতো যে যা লাগে যা করার দরকার তুমি করো, সমস্যা নেই। এই বাসার মহিলার আবার নিজের বাচ্চাটা অসুস্থ, একদিন ছুটি চায়, কিন্তু তারা একদিন ছুটিও দিতে রাজি হয় না, বলে যে না না আমাদের মোটে সময় নাই, ওই একদিন সময় আমরা দিতে পারবো না, তুমি চলে গেলে ওকে দেখবে কে, তুমি চলে গেলে ওকে দেখবে কে, মানে বাচ্চাটা জানো সেই কাজের মহিলার। তারপরও নিজের বাচ্চা অসুস্থ, সো সে চলে যায়। এবার এই বাচ্চা দেখবে কে, কি করবে না করবে, এগুলা নিয়ে তন্ময়ের সাথে আবার মিথিলা ঝামেলা করতে থাকে, যে কালকে আমি অফিসে যাবো, তুমি অফিসে যাবো, তাহলে বাচ্চাকে দেখবে, অয়নকে কি করে রেখে যাবো। আর তন্ময় তো বাচ্চা কাচ্চা পরিবার এগুলোর প্রতি একেবারে উদাসীন ছিল, তার তো খালি বিজনেস, মিটিং, টাকা পয়সা এগুলো নিয়ে কাহিনী। তো মিথিলাকে সে আচ্ছা মতো বকাঝকা দেয় এবং সে যে টাকা ইনকাম করে এই ব্যাপারটা তাকে বারবার বোঝাতে চায়, খোটা দেয় যে সংসার চালাই আমি এসব বসে থাকলে টাকা ইনকাম কিভাবে হবে। আর মিথিলাও তো চাকরি করতো, সেও কন্ট্রিবিউট করতো, বাট তন্ময়ের এই অতিরিক্ত ব্যাপারটা তার গায়ে লাগে, এজন্য তারা দুজন আবার ওইখানে ঝগড়া করে। মানে ছেলেকে দেখাশোনা করবে একটা দিনের জন্য, এই নিয়ে মা বাবার মধ্যে ঝগড়া হচ্ছে। কি একটা অবস্থা বলেন। পরিবারে আসলে দুইজনে যদি জব করে আর যদি জয়েন্ট ফ্যামিলি না হয়, তাহলে এদের মতো হতভাগা, এদের মতো পোড়া কবলে আর নাই। যাই হোক, মলি এবং আসাদ দম্পতির মূলত অনেকদিন ধরে বাচ্চা হচ্ছিল না। একটা বাচ্চার জন্য সমাজের বিভিন্ন অনুষ্ঠানে গেলে তারা নানান ধরনের কথা শুনতো। আর এখানে মলি একটা কথা বলে, কথাটা খুবই ভালো লেগেছে, আমার ওয়াইফও মাঝে মাঝে বলে যে বিয়ে হচ্ছে একটা পরীক্ষা আর বাচ্চা জন্ম দেওয়াটা হচ্ছে এই পরীক্ষার রেজাল্ট। সো যদি বাচ্চা না হয় তাহলে তুমি পরীক্ষায় ফেল করছো, যদি বাচ্চা হয় তাহলে তুমি পাস, এরকম একটা বিষয়। আর এমনিতেও তাদের খুব বাচ্চার একটা শখ ছিল, এই জন্যই মূলত তারা ডক্টর দেখানোর চিন্তা করছিল। তো আসাদরা রাজি হলো না, মানিকও রাজি হলো না, ভালো কথায় টাকা পয়সায়। হঠাৎ একদিন মানিককে 4-5 জন লোক এসে জোর করে ধরে নিয়ে যায় তার বাসা থেকে। দেখা যায় তারা মূলত তন্ময়ের কাছে তাকে ধরে নিয়ে গিয়েছে, মানে বাইফোর্স তাকে ওই কেস তুলতে বাধ্য করবে এমন কিছু একটা। উকিল মানিককে ভয় দেয় যে তুই যদি কেস না তুলে নিস তোকে পিটিয়ে মেরে ফেলবো, এখানে কেউ টেরও পাবে না। মানিক বলে আমার বউ বাচ্চা ছাড়া আমার জীবন তো এমনি জিন্দা লাশ, আমার মরার ভয় দেখাচ্ছেন। সে হাসতে থাকে। তখন তন্ময় এসে বলে রিমা তুই একটু বাইরে যা, আমি একটু কথা বলতে চাই একা। তো টাকা পয়সা দিয়ে কাজ হলো না, জোর জবরদস্তি করে কাজ হলো না, এইবার তন্ময় তাকে ইমোশনালি ব্ল্যাকমেইল করে। সে বলে আগের দিন যে আপনি রাস্তায় থুতু ফেলেছিলেন আর বলেছিলেন আমার গায়ে মারা উচিত, আসলে আমি ওই থুতুটাই ডিজার্ভ করি, আমার গায়ে মারা উচিত। আমি শুধু আপনার বউ বাচ্চাকে মারিনি, আমার বউ বাচ্চাকেও খুন করেছি। আমার ছেলেকে প্রচুর খেলনা কিনে দিয়েছি, তার সাথে খেলিনি। প্রচুর খাবার কিনে দিয়েছি, একসাথে কখনো খাইনি। অসুখ হলে হাসপাতালে ভর্তি করেছি, দামি হাসপাতালে, কিন্তু কখনো সেবা করিনি। আমার ওয়াইফের প্রতি আমি যত্ন নেইনি। আজকে আমার ওয়াইফ আমাকে তালাক দিয়ে চলে যাচ্ছে, দেখেন সে
এখন জেলে আছে, এসব কিছুর জন্য আমি দায়ী। আমার ছেলেটি যখন হারিয়ে যায়, ওই যে তাদের কাজের লোক চলে গেল, একা একা ছিল, তারা তো দুজনের চাকরিতে গেছিল, তো ওই দিন বাচ্চাটা একা একা খেলতে খেলতে কোথায় হারাই গেছে। তো আমার ওয়াইফকে আমি কথা দিয়েছিলাম যেদিন আমাদের বাচ্চাটা হারিয়ে যায় ওই দিনটা আমরা একসাথে পালন করব। কাজে আমি এত ব্যস্ত যে আমি সেই দিনটাও ভুলে গিয়েছিলাম। এই জন্যই মূলত আমার ওয়াইফ কষ্ট পেয়ে আমাকে তালাক দিয়েছে। তো কি আর করার, আসলে আমি তো অপরাধী, আমি বুঝতেছি। এখন আপনার কাছে হাত জোড় করে মাপ চাওয়া ছাড়া আমার আর কিছু করার নাই। শুধু একটা মিথ্যা সাক্ষী আপনি দেন, কেসটা তুলে নেন, তাহলে অন্তত আমি আমার স্ত্রীকে হয়তো বাঁচাতে পারি। বাচ্চাকে তো বাঁচাতে পারলাম না, আপনার বাচ্চাকেও বাঁচাতে পারলাম না, আপনার ওয়াইফকেও বাঁচাতে পারলাম না। আপনাকে অনুরোধ করছি যদি আপনি দয়া করে ক্ষমা করে দেন তাহলে অন্তত ওয়াইফকে বাঁচাইতে পারে। আর আমি আপনাকে কথা দিচ্ছি আমি আর কখনো খারাপ হাজবেন্ড বা খারাপ বাবা হব না। মানিক সে কথায় গলে না, সে বলে যে আপনি শুধু আপনারটাই দেখলেন, আমারটা দেখলেন না। আমার বউ বাচ্চা মারা গেল, আপনি আপনার বউকে বাঁচানোর জন্য যে ট্রাই করতেছেন, আমার বউও তো মারা গেছে, আমার ব্যাপারটা ভাববেন না। তন্ময় বলে আসলে আমরা ক্ষমা করতে পারি না, আমরা শুধু ক্ষমা চাইতে পারি। আপনার কাছে হাত জোড় করে ক্ষমা চাচ্ছি, বাকিটা আপনার কনসিডারেশন, আপনি এখন যেতে পারেন। তারপর মানিক বাসায় আসে, চম্পার রেখে যাওয়া সেই মাটির ব্যাংকটা নিয়ে কান্না করে, চম্পার ব্যবহৃত কাপড় চোপড় নিয়ে কান্না করে। তখন তার কল্পনায় চম্পা একটা বাচ্চা কোলে নিয়ে আসে, বলে দেখো আমাদের বাচ্চা। মানিক তো কাঁদতে থাকে আর বলে যে বউ, ওরা আমাকে টাকা দিতে চায়, ওরা আমাকে মিথ্যা সাক্ষী দিতে বলে, তুই মারা গেছিস, আমি এর বিচার চাইবো না, আমি এর প্রতিশোধ নেব না। চম্পা তখন তার চোখ মুছে দিয়ে বলে যে থাক, তুমি যতদিন আসো আমরা তোমার সাথেই আছি, থাক, তুমি ক্ষমা করেই দাও, কি আর করার। এদিকে আসাদের ওয়াইফ মলি বাচ্চা না হওয়ার ডিপ্রেশনে, টাকা পয়সার ডিপ্রেশনে, মোটামুটি ঘুমের ওষুধ খাইছে, প্রচন্ড অসুস্থ হয়ে যায়, সেও হাসপাতালে ভর্তি, মারাত্মক অবস্থা। তাকে তো মূলত বিদেশে গিয়ে চিকিৎসা করানোর কথা ছিল, কিন্তু সেই টাকা ম্যানেজ হওয়ার আগেই তার অবস্থা গুরুতর। ওদিকে অনিশ্চয়তায় জেলে বসে দিন কাটাচ্ছে মিথিলা, কি হবে অবশেষে। তো তার ওয়াইফের ইন্সপায়ারেশনে মানিক তার কথায় রাজি হয় এবং তার মামলা তুলে নেয়। তো মিথিলাকে যখন জেলখানা থেকে বের করে তন্ময় নামছিল, তখন হঠাৎ আসাদ সেখানে এসে হাজির হয় আর বলে যে স্যার, আমি আসলে মিথ্যা সাক্ষী দিতে রাজি স্যার, কি বলা লাগবে, কিভাবে বলা লাগবে খালি আপনি বলেন, আমি যে কোনো শর্তে রাজি। তন্ময় বলে আসলে ওটার এখন আর দরকার নাই, মানিক তো কেসটা তুলে নিয়েছে, আর কোনো দরকার নাই। আসাদ তখন বলে যে স্যার, যদি কোনোভাবে কোনো উপকার করতে পারি আপনার, প্লিজ আমাকে বলেন স্যার। মানে তারও ওয়াইফকে বাঁচানোর জন্য তারও টাকাটা এখন খুব দরকার, প্রয়োজন মানে না আইন। এখন সে তার বিবেককে বিসর্জন দিচ্ছে সেই স্ত্রীকে বাঁচানোর জন্য। তো তন্ময় যখন মিথিলার জন্য গাড়ি ওপেন করে দেয়, বলে যে ওঠো। মিথিলা বলে তন্ময় তুমি চলে যাও, আমি উবার নিয়ে চলে যাচ্ছি, আমি আমার বাসায় যাচ্ছি, আর মেয়েটা ভালো, দেখতে অনেক ভালো, নতুন করে জীবন শুরু করো। দ্যাট মিনস তন্ময় আসলে পরকীয়াও করছিল। সে ওই যে চিটাগাং যাচ্ছি, এখানে যাচ্ছি, ওখানে যাচ্ছি বলে তার সাথে যে থাকতো না, সময় দিত না, সে আসলে অন্য কোনো একজন মেয়েকে সময় দিচ্ছে, এবং এটা সে ধরা পড়েছে মিথিলার কাছে। মিথিলা তাকে রেখে চলে যায় আর তন্ময় চুপ করে দাঁড়িয়ে থাকে। আসাদ কাঁদতে কাঁদতে তার ওয়াইফের পাশে গিয়ে বসে। তখন মলি তাকে জিজ্ঞেস করে কি হয়েছে আসাদ। মলি ঘটনা জানায় যে আসলে মানুষ ঠিকই বলে, মধ্যবিত্তের জীবনে সুযোগ একবারই আসে, ওই একবার নিতে না পারলে সুযোগ আর কখনোই আসে না। আমি গিয়েছিলাম তোমাকে বাঁচানোর জন্য, মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য, কিন্তু সেটার প্রয়োজন হয়নি। মলিও দেখা যায় যে তখন মোটামুটি নরম হয়েছে। সে বলে আসাদ তুমি চিন্তা করো না, আমি তোমার সাথে আছি, যেভাবে হোক টাকাটা আমরা একসাথে শোধ করবো, সমস্যা নাই। আর মানিককে দেখা যায় সে মোটামুটি হালকা পাতলা পাগলি হয়ে গিয়েছে, দোকান থেকে খাবার কিনে, রাস্তাঘাট থেকে খাবার টুকায়, তারপর সেই খাবারগুলো নিয়ে বিভিন্ন কুত্তা বিড়ালকে খাওয়ায়। মানে সে ফুল টাইম বিভিন্ন পশু পাখির সেবা করে জীবনটা কাটিয়ে দিচ্ছে। তার তো আসলে এখন আর জীবনের কোনো মিনিং নাই। এমনই হয় ভাই, যদি জোড় ভেঙে যায় নতুন করে সবাই জোড় বাঁধতে পারে না। যারা আসলেই ভালোবাসে তারা কখনোই পারে না। তন্ময়ের মতো কেস হলো ভিন্ন কথা, বাট প্রকৃতপক্ষে কাউকে ভালোবাসলে এটা সম্ভব হয় না আর। তো 1 এই মানিক চম্পা, 2 আসাদ মলি, 3 তন্ময় মিথিলা। 3টা দাম্পত্য জীবন, 3টা পরিবার, 3টা ঘটনা, 3টা আলাদা আলাদা সামাজিক চিত্র। যখন তারা একে অপরের সঙ্গে সম্পৃক্ত হয়ে যায়, কানেক্টেড হয়ে যায়, তখনই তৈরি হয় ত্রিভুজ। আর সেখান থেকেই এই মুভির নাম ছিল ত্রিভুজ। তো আপনার কাছে গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। কথা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।